হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটির শিবশঙ্কর মিত্রের লেখা মধুয়ান্তে বাঘের মুখে এই গল্পটি সুন্দর করে পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি সবগুলো পড়িয়ে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে পরে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে দেখো, বনে যাওয়ার কথায় আরজন এক পা পেট পুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ধনাই, আরজান ও কফিল। তাহলে কে বনে যাওয়ার জন্য একদম এক পা হয়ে পড়ে আছে কে? আরজন। তাহলে ওরা তিন বন্ধু একসঙ্গে কী করলো, যে বনে গেল। কি করতে? যে বনে তারা গেল, ঠিক আছে, মধু কাটার জন্য। বনে মধু কাটার জন্য তৈরি হলো, বনে মধু কাটা তৈরি হলো ধনাই, আরজান ও কফিল। মধু কাটতে তিনজন লোক চাই। একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয়জন একটা বড় ধামার হাতে চাকের নিচে দাঁড়ায়। তাহলে এই মধু কাটতে তিনজন ব্যক্তি দরকার হয়, ঠিক আছে? সেই তিনজন ব্যক্তি গিয়েছে, তাদের কি কি কাজ, মানে এই যে মধু কাটতে তিনজন কেন দরকার হয়, যে কার কোন কাজ, সেই কাজটা কিন্তু এখানে বলেছে। যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে, যেন চাক যখন কাটা হবে সেই সমস্ত মধুগুলো যেন একেবারে নিচে না পড়ে গিয়ে সেই ধামা বা হাঁড়ির মধ্যে পড়ে, তাই সেটা ধরে রাখার জন্য একজন লোক দরকার হয়। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না, লোকে বলে মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রু খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। দেখো, আমরা জানি যে যখন আমাদের ঘরে আশেপাশে মৌমাছি বাসা বাঁধে, তখন আমরা তাড়াতে গেলে কী করে দেখবে, তারা ঝাঁক বেঁধে দেখবে কামড়াতে চলে আসছে, ঠিক আছে? ওই জন্য বলছে যে এটাকে ভাঙার জন্য মানে মানে মধুটা কখন পাওয়া যাবে? মৌমাছি তাড়ালে ওর মৌচাকের ভিতরে মধুটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে সেই মধু পেতে গেলে আমাদের আগে মৌমাছিকে তাড়াতে হবে। সেই তাড়ানোর জন্য কী বলছে, লোকে বলে মন্ত্র জানা চাই। ধনাই মন্ত্র জানে, সে নিজেও তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়া তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে, একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা যায়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। বলছে মধুর চাক মানে কোথায়, তো মধুর চাক জানি না, খুঁজতে খুঁজতে বলছে বনে কোথায় যে গিয়ে চলে যেতে হবে সেটা তার কোনো কিন্তু ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে, গরান গাছে ছোট ছোট ফুলের হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরি বসন্তের হাওয়ার ওদের তিনজনে মনে স্ফূর্তি আর ধরে না। তাদের তিনজনে এতই আনন্দ যে সেই আনন্দ যেন তাদের আর ধরছে না। ডিঙি করে অনেক দূরে বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। বলছে তারা এতই মৌচাকের সন্ধান পেয়েছে যে তারা বনের মধুগুলো মানে কাটতে শুরু করেছে। তা অবশেষে কি কলস মানে কলসি ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনই কাজেই ভাগ করা আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খোঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তার লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। তাহলে চাকটাকে আমরা কী করে খুঁজে পাবো? যে মৌমাছিটা কী করে, ফুল থেকে মধু সংগ্রহ করে কোন দিকে যাবে, যেদিকে তার মৌচাক রয়েছে। তাই ওইটাকে যদি ফলো করি আমরা কিন্তু সহজে কিন্তু মৌচাকটা খুঁজে পেয়ে যাব। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনে প্রায় একত্রে থাকা সম্ভব নয় না, এদিক ওদিক ছিটকে পড়তে হয়। তাহলে এইভাবে খুঁজতে খুঁজতে তিনজনকে এদিক ওদিক করে ছিটকে পড়তে হয়। তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় একই লাইনে। ধনাই সবাই আগে, বাঁ হাতের কাস্তে আর চট, মাথার মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তারা ফাঁকা পা ফেলতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা। তাদের শুলো বনে ফাঁকা পা ফেলতে গিয়ে কি হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচটটা সামলানোর জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। দেখো, হোঁচটটা খেয়ে গেলে কি যে কলসিটা পড়ে যেতে পারে, তাই সে কলসি যাতে না পড়ে সে একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাগ, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাগ বলেই পরিচিত। তাহলে এই ধরনের জমিকে কী বলে? ট্যাগ বলেই তারা কি পরিচিত করে। ট্যাগের দিকে সামনে একটা গরান গাছ, ওর ওপাশে হেঁদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখেই ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথে ধরল। এর মাঝে কাফিল ও আরজন এসে পড়েছে। আরজন বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে? মধু হলেও হতে পারে, বলে আরজান। এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। তাকে
এক থাবা গোলে করে চাকের দিকে লক্ষ্য করে সেটাকে ছুঁড়ে মারতে লাগলো। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হদো বনের ঝোপে। মধু পড়লো না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া দিল। ওরা পেছন ছুটে একটা ঝোপের আড়ালে পারলো। দেখো যখনই মৌচাকের দিকে মারলো সেখানে মধু পাওয়া গেল না। মৌমাছি কী করলো যে তাদের দিকে তাড়া দিল। তারা কী করলো সেখান থেকে দৌড়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে গেল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে আর তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে ছোট সরু খাত কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শীষে পার হবে তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। পার হয়ে সে কাপিল আরজানকে ডেকে বলল এমনি করেই পার হওয়ার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই তো একবার পিছনে তাকাবার চেষ্টা করলো। যখন দেখছে ওদের সাড়া পাওয়া যাচ্ছে না তখন সে কী করলো, একবার পেছনে ফিরে তাকালো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিরাট হুঙ্কার বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। সে হুঙ্কার বন কেঁপে উঠল থরথর করে। বলছে কি সে ধনাই সে মানে তাকাবার অবকাশ পেল না, কারণ কি একটা বাঘ তার উপর কি হুঙ্কার দিয়ে ঝেঁপে পড়েছিল। আর জন্য কাপিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবোরও না। বলছে কি বাকি দুজনে সেখানে কিন্তু টুকটা একদম একটা বিন্দুর মতো সরার মতো তাদের কিন্তু কোনো রকম মানে শক্তি রইল না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল। বাঘও গিয়ে পড়লো সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথায় ওই গাছটাকে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথার আঘাত পেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতরে। মাথায় আঘাত পেয়ে বাঘটা কি যে শীষের উপরে উল্টে পড়ে গেল। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাত করে। বলছে তবলা গাছটা তাকে বাঁচালো, কিন্তু বাঘের লেজের বাড়ি কিন্তু সে খেয়েছে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়লো শীষের গর্তের ভিতর। কলসও ভেঙে পড়লো তার মাথার উপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়লো মধু। বলছে কি কলসিটা যখন ভেঙে পড়লো তখন বাঘের মাথায় মুখে নাকে মধুটা ছিটকে পড়লো। আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফঁত ফঁত করতে লাগলো। মুখে পড়তে গেলে অন্ধকার কিছু দেখতে পাচ্ছে না বা যা করছে এরকম একটা অবস্থা। তাহলে আজকে এই গল্পটা পড়লাম, পরের দিন কিন্তু প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। পরিষ্কার তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।